শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মীদের কমপ্লিট শাটডাউন, ব্যবসায় দৈনিক ক্ষতি ২৫০০ কোটি টাকা, কাজে ফেরার নির্দেশ সরকারের। ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি, মে মাসের চেয়ে জুনে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ। বরিশাল হাসপাতালের সাধারণ রোগীদের সাথেই থাকছে ডেঙ্গু রোগী। এক দশকে পাবনার ১/৩ তাঁত বন্ধ, পুঁজির সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধি কারণ। মালিকরা পরিণত হচ্ছেন শ্রমিকে, পেশা বদলাচ্ছেন শ্রমিকেরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল পরিষদের এক চিঠিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ সকাল থেকে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়ে এসব কর্মসূচিতে যোগ দেয় আন্দোলনকারীরা। ভবন গেটের ভেতরে এবং বাইরে জলকামান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, কোস্টগার্ড। সেনাবাহিনীকেও রাস্তায় টহল দিতে দেখা যায়। কর্মসূচি শুরুর আগে এনবিআরের কিছু কর্মকর্তা ও কর্মচারী ভবনে ঢুকলেও অধিকাংশই বাইরে রয়েছেন। তারা সংস্থার চেয়ারম্যানকে সংস্কার বিরোধী উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি, নয়তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সেরকম কোনো লিখিত কিংবা মৌখিক আশ্বাস এনবিআর ঐক্য পরিষদের কাছে আসে নাই। এই চেয়ারম্যান মহোদয়কে রেখে কোনো আলোচনার পরিবেশ আছে বলে আমরা মনে করছি না। আমরা কাজে ফিরে যেতে চাচ্ছি। সরকার কেন একজন লোকের জন্য আমাদের এতগুলো লোককে ক্ষতিগ্রস্ত করছে? কর্মসূচি একটাই, এখন কমপ্লিট শাটডাউন। এটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে। এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানেও চলছে শাটডাউন কর্মসূচি। হিলি বন্দরে এই কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ছিল। দুপুর 12:30 থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হলেও কাস্টমারের কর্মকর্তা কর্মচারীরা কাজ না করায় শুল্কায়ন হচ্ছে না। এতে বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। একই অবস্থা যশোরের বেনাপোল বন্দরেও। সেখানে শুল্কায়ন না হওয়ায় বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। এতে বিপাকে পড়ছেন আমদানি রপ্তানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনের কারণে মারাত্মক সমস্যার মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। তৈরি পোশাক খাতেরই প্রতিদিন গড়ে ২৫০০ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এমন তথ্য উঠে এসেছে এনবিআর এর অচল অবস্থা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে। সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের অর্থনীতি সংকটময় সময় পার করছে। এমন অবস্থায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে সময়মতো পণ্য বিদেশে পাঠানো যাচ্ছে না। বেড়ে যাচ্ছে লিড টাইম। বিদেশি ক্রেতারা এয়ার শিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানোর তাগাদা দিচ্ছেন। এতে খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আবার অনেক ক্রেতা রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এনবিআর এর সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফ্যাসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনাপূর্বক অনতিবিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গতকাল দেশটির বৈদেশিক বাণিজ্য পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি এসব পণ্য শুধুমাত্র মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে আমদানি করা যাবে। এর মধ্যে আছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও কাপড়। বাংলাদেশ থেকে বছরে প্রায় ১৫ কোটি ডলারের মতো এসব পণ্য ভারতে রপ্তানি হয়, যার ৯৯ ভাগই যায় স্থলপথে। সেটি বন্ধ করল ভারত। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে
3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল দেশটি। তবে নেপাল ও ভুটানে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলপথ ব্যবহার করা যাবে। এখনও নিয়ন্ত্রণহীন সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে। ডেঙ্গুর হটজোন বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে 68 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় বরগুনায় 250 শয্যা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যার সংকট। এতে অনেক রোগীকে থাকতে হচ্ছে মেঝেতে। বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা ও যশোরের ডেঙ্গু পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মুশফিক আরিফ ও রাহুল রায়। বরগুনা পৌরসভার 7 নং ওয়ার্ডে তারা পরিচ্ছন্ন অভিযান, এই এডিস মশার নিধনে অভিযান শুরু করেছে। এখানে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও তাদের সাথে অংশ নিয়েছে। ভ্রাম্যমাণ আদালত রয়েছে, যার মাধ্যমে যারা এই শহরে অবৈধ দখলদার সহ এই শহরকে পরিচ্ছন্ন রাখতে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেগুলো কিন্তু তারা নিচ্ছে। আজকে পরিচ্ছন্ন কর্মীরা এই শহরে একটা বড় ধরনের ঝাঁকি কিন্তু দিয়েছে এই অভিযানের মধ্য দিয়ে। যারা নিজেরা তাদের বাড়িঘর নিজস্ব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না, তাদের ব্যাপারে কিন্তু তারা সোচ্চার হয়েছে। যেহেতু এই বরগুনায় ডেঙ্গু এখন মহামারী আকারে ধারণ করেছে, গত 24 ঘন্টায় বরগুনায় আরো 68 জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলার টোটাল রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2779 জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছে 185 জন। অভয়নগর উপজেলাতেই সব থেকে বেশি গতবারের মতো আক্রান্ত রোগী আসলে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাছাড়া সদর হাসপাতালেও শহর এবং আশপাশ এলাকার রোগী ভর্তি হচ্ছে। সব কিছু মিলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এই রোগীদের চিকিৎসা সেবার জন্য যে প্রয়োজনীয় যে প্রস্তুতি সেটি আসলে তাদের রয়েছে। তবে যেটি দৃষ্টিকটু সেটি হচ্ছে যে একই ওয়ার্ডে, অর্থাৎ একই ওয়ার্ডের মধ্যে সাধারণ রোগী এবং ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে সাধারণ রোগীদের মধ্যে ভীতি কাজ করছে, অর্থাৎ তারা নতুন করে আক্রান্ত হওয়ার যে আশঙ্কা সেটিতে রয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে 2টি ওয়ার্ডে, অর্থাৎ পুরুষ এবং মহিলা ওয়ার্ডে 2টি ওয়ার্ডে কয়েকটি শয্যা আসলে আলাদা করা হয়েছে। তবে সেই শয্যাতেও আমরা দেখেছি যে সাধারণ রোগী সেটি ভর্তি আছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সাধারণ রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের। এতে করে অন্য শিশু রোগীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার দাবি সেবা নিতে আসা স্বজনদের। এদিকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক বেডে চিকিৎসা নিচ্ছে 3 থেকে 4 জন। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের রিপোর্ট। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক বেডে 3 থেকে 4 জন রোগীকে থাকতে হচ্ছে। এতে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির সাথে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে 71 বেডের বিপরীতে ভর্তি আছে 320 জন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত 23 জন। 2 বাচ্চারই ডেঙ্গু হয়েছে। একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 6 মাস। আজকে 4 দিন যাবত বরিশাল হাসপাতালে আমরা ভর্তি। জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, নিউমোনিয়া, ডায়রিয়া রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের। এতে আতঙ্কিত অন্য রোগীর স্বজনরা। তারা বলছেন এতে অন্য শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের ঝুঁকি বেড়েছে। আমার বাচ্চার সাথে অন্য বাচ্চার হয়েছে অ্যালার্জি, ওকে বেডে 2 বাচ্চা থাকলে তো ওর রোগ আমার বাচ্চা হতে পারে। এই জন্য আমরা আলাদা টেস্ট করি। আমার বাচ্চা নিয়ে আসছি তো ব্লাডে ইনফেকশন, এখন আইসা দেখি যে ডেঙ্গু রোগী একসাথে, এরা তো আমরা আতঙ্কে থাকি। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের শিশু বিভাগে সরকার স্বীকৃত বেডের সংখ্যা হচ্ছে 71টি, কিন্তু আজকেও আমাদের এখানে 320টি বাচ্চা আছে। বৃষ্টির জন্য বাচ্চা একটু ভর্তি কম, কখনো কখনো আমাদের এটা 400 450 ছাড়িয়ে যায়। এই অল্প জায়গার ভিতরে এত সংখ্যক বাচ্চাদেরকে চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। তাদেরকে আমরা বিছানা দিতে পারি না, তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সার্ভিস দিতে পারি না। বরিশালে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই, সব রোগী এখানেই আসে, এখানেই চিকিৎসা দিতে হয়। কিন্তু এটাকে যদি অবকাঠামোগত উন্নয়ন করা যেত, যদি ভবনের সংখ্যা বাড়ানো যেত, তাহলে
আরো বেড বাড়ানো যেত এবং সব রোগী চিকিৎসা ভালো হতো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিষয়টা নিয়ে ভাবছেন। এ মাসে এখন পর্যন্ত 434 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে। মাছরাঙা নিউজ ডেস্ক। পুঁজি সংকট ও কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ ব্যবসায়িক মন্দায় চরম দুর্দিন চলছে পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। গত এক দশকে বন্ধ হয়ে গেছে 1/3 তাঁত। বেশিরভাগ তাঁত মালিক পরিণত হয়েছেন শ্রমিকে। হিড়িক পড়েছে পেশা পরিবর্তনের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সুজানগরের তাঁত প্রধান গ্রাম কুড়িপাড়ার 50টি পাওয়ারলুমের অন্যতম বৃহৎ এই কারখানায় এখন ভুতুরে পরিবেশ। ব্যবসায়িক মন্দায় বন্ধের পর বিক্রি হয়ে গেছে কারখানার সব পাওয়ারলুম। কাজ হারিয়েছেন 250 শ্রমিক। 10টি তাঁতের মালিক জামি খাতুন এখন অন্য কারখানার শ্রমিক। একইভাবে ক্রমাগত লোকসানে পুঁজি হারিয়ে মালিক থেকে শ্রমিকে পরিণত হয়েছেন শামীম হোসেন। আগে আমারও 6টা তাঁত মেশিন ছিল, লস দিতে যার কারণে আমি আর পারতেছি না, যার কারণে আমি বাদ দিয়ে আমি এখন পরের বাড়িতে আর কি শ্রমিক। সুজানগরের এই গ্রামে এক দশক আগেও প্রায় সব পরিবারই ছিল তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত, অথচ এখনকার চিত্র ভিন্ন। ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ তাঁত। আমাদের মেশিন ছিল 10টা, আমরা ব্যবসায় লস খাইছি। লস খাওয়ার পরে মেশিনগুলো সব বিক্রি করে দিয়েছি, অনেক টাকা দিনা হয়ে গেছিলাম। লস সেজন্য তাঁত বেশি বিক্রি করেছি, বর্তমানে ঘর একবারে খালি। বিলুপ্ত হয়ে গেছে এই গ্রামের প্রায় 10,000 হস্তচালিত তাঁত। বন্ধ হয়ে যাচ্ছে অনেক পাওয়ারলুম কারখানাও। স্থানীয় তাঁতি নেতৃবৃন্দের অভিযোগ, রং সুতাসহ কাঁচামালের ক্রমাগত মূল্য বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের ব্যবহার কমে যায় সৃষ্টি হয়েছে এই সংকটের। বিগত 5 বছর আগেও এখানে হস্তচালিত তাঁতের সংখ্যা ছিল প্রায় 10,000, এখন একেবারেই শূন্যের কোঠায়। পাওয়ারলুম 2 বছর আগেও সুজানগর থানায় প্রায় 5,000 ছিল। বিভিন্ন কারণে লোকসানের মধ্য দিয়ে তাঁতিরা সর্বশান্ত হয়ে সে তাঁত এখন 3,000 3,500-এ আসে ঠেকেছে। একই চিত্র জেলার তাঁত পল্লী খ্যাত চাচকিয়া, জালালপুর, নতুন বাজার, কুলুনিয়া, দোগাছি, ন্যাসরাপাড়া সহ বিভিন্ন গ্রামের। এসব গ্রামের অনেক তাঁতি ক্রমাগত লোকসানে ধার দেনায় জর্জরিত হয়ে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। একসময় এই গ্রামে সবাই তাঁতি ছিল, অনেকেই ঋণগ্রস্ত এবং সার্টিফিকেট মামলায় অনেকেই মনে করেন এই এলাকা থেকে পালিয়ে গেছে, মানে চলে গেছে। তাঁত শিল্পকে রক্ষায় সহজসত্ত্বে ঋণ, খেলাপি ঋণের সুদ মওকুফ সহ সরকারি সহায়তা দাবি করেছেন তাঁতিরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপ এবং রাখাইন করিডোর চালুর উদ্যোগ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে রোড মার্চ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকাল 10টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে লং মার্চে অংশ নেওয়া বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা অভিযোগ করে দেশকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম বন্দর ও রাখাইন করিডোরের পরিকল্পনা জাতীয় স্বার্থের পরিপন্থী বলেও মন্তব্য করেন বক্তারা। চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়ে যে কোনো আপোষ দেশের জনগণ মেনে নেবে না বলেও জানান বক্তারা। সমাবেশ শেষে চট্টগ্রাম বন্দর অভিমুখে রওনা দেয় তারা। এর আগে গতকাল কুমিল্লায় লং মার্চ করে জাসদ। গতকাল সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হয়। চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডোর কাউকে আমরা দেব না, সুস্পষ্ট ঘোষণা দেন। তা না হলে কিন্তু অতীতে যারা ছিল তারা ঠেলা সামলাইছে, সেই ঠেলা আপনাকেও সামলাইতে হবে। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রয়েছে, তারা নির্ধারিত সময়ে নির্বাচন দেবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপির নেওয়া 36 দিনের কর্মসূচির অন্যতম ভেন্যু রাজধানীর ট্রিন মৈত্রী সম্মেলন কেন্দ্র সকালে পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলছেন তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধি যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে দেবেন।
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব। এতে বক্তারা রাখছেন সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। এদিকে মহাসমাবেশে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় নেতারা ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। গেল রাত 3টার দিকে হাসারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামদান এক্সপ্রেস বাসটি যশোর থেকে ঢাকা যাওয়ার পথে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বাসযাত্রী জিল্লুর রহমান ও মোহাম্মদ জালাল নিহত হন। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বাসের যাত্রী আব্দুল হালিম ও ট্রাক চালকের সহযোগী হাবিব মারা যান। গুঁড়া দুধ আমদানির উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মানিকগঞ্জ সদরে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধ টিকাদান কর্মসূচিতে তিনি বলেন, বছরে যত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয় তা দিয়ে অনেকগুলো চিলিং স্টেশন স্থাপন সম্ভব। নিয়মিত গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, শুধু ভালো মাংস নয়, রপ্তানির জন্য গবাদি পশু পালন করলে হবে না, এগুলোর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। এ সময় তিনি মানিকগঞ্জ ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ ও ভোলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশে গুঁড়া দুধ আমদানি করে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। যে টাকা দিয়ে আমরা গুঁড়া দুধ আমদানি করি সেই টাকা দিয়ে আমি অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করব না? আমরা অবশ্যই এই বিষয়টা আমাদের নজরে এসছে, আমরা অবশ্যই এটা করব। এটা শুধু সরকারি ভাবে না, এটা বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব যেন তারা সেটা করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ নেতৃত্ব দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। গত 2রা এপ্রিল বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 এপ্রিল 3 মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি, যার মেয়াদ শেষ হবে আগামী 8 জুলাই। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবার বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। তার বিশ্বাস, সেখানকার পরিস্থিতি যুদ্ধবিরতির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর কানাডার কর নীতিকে স্পষ্ট হামলা বলে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান সংকট সমাধানে সক্ষম হবেন বলেও আশাবাদ জানান ট্রাম্প। গেল 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 100 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন উপত্যকার দক্ষিণে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা হারেজ সংবাদপত্রকে জানিয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাবার নিতে আসা ক্ষুধার্ত নিরস্ত্র প্যালেস্টাইনিদের উপর গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস GHF এর বিতরণ করা আটার বস্তায় ক্ষুধা কমানো অক্সিকোডন মাদক পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মীদের কমপ্লিট শাটডাউন, ব্যবসায় দৈনিক ক্ষতি 2,500 কোটি টাকা, কাজে ফেরার নির্দেশ সরকারের।
ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি। মে মাসের চেয়ে জুনে আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ। বরিশাল হাসপাতালে সাধারণ রোগীদের সাথেই থাকছে ডেঙ্গু রোগী। এক দশকে পাবনার 1/3 তাঁত বন্ধ। পুঁজির সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধি কারণ মালিকরা পরিণত হচ্ছেন শ্রমিকে, পেশা বদলাচ্ছেন শ্রমিকেরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।